হ্যালো ভাইয়েরা আর তাদের বোনেরা, কেমন আছো সবাই? নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আর যারা প্রথমবারের জন্য চ্যানেলটা ভিজিট করছো তাদের জন্য আমি অরুণিদা। তোমরা দেখছো বায়োসায়েন্স ইন এ নাটশেল। চলো টপিকে ঢোকা যাক। ওয়েল, সমস্ত ছোট ছোট নিট পরীক্ষার্থী ভাই বোনদেরকে স্বাগত আবার আমার এই ক্লাসে। আগের দিন আমরা যেটা পড়িয়েছিলাম সেটা হলো রিপ্রোডাকশন। রিপ্রোডাকশনের কয়েকটা ব্যাপারে আমরা আলোচনা করেছিলাম, যেরকম হচ্ছে রিপ্রোডাকশন কাকে বলে, তারপরে হলো লাইফ স্প্যান কাকে বলে বা জীবনকাল কাকে বলে। আর আগের দিন একটা বিষয়ে আমি আলোচনা করেছিলাম যে এই সিঙ্গেল সেলড অর্গানিজম এগুলো অমর। তা এখানে কারুর কারুর একটু প্রশ্ন ছিল যে সিঙ্গেল সেলড অর্গানিজম গুলো অমর কি করে। আসলে এরকম এককোষী প্রাণীগুলোর ক্ষেত্রে, সেটা অ্যামিবা ধরে নাও বা যে কোনো ব্যাকটেরিয়া ধরে নাও এককোষী, কি হয় না এদের ক্ষেত্রে যে ব্যাপারটা হয়, এদের ক্ষেত্রে আমরা কি দেখি, আমরা এদের ক্ষেত্রে বাইনারি ফিশন দেখি। ঠিক আছে, বাইনারি ফিশনে কি হয় না দ্বিবিভাজন দেখি। ঠিক আছে, তা দ্বিবিভাজনে কি হচ্ছে না একটাই প্যারেন্ট বা একটাই জনিত্রী থেকে দুটো অপত্য তৈরি হচ্ছে, দুটো ডটার সেল তৈরি হচ্ছে। তার ফলে এই যে জনিত্রী যেটা ছিল বা এই যে প্যারেন্ট সেল যেটা ছিল, সেটা কিন্তু কখনোই বিলীন হয়ে যাচ্ছে না, সেটা কিন্তু কখনোই মারা যাচ্ছে না। এটা কিন্তু একটার পর একটা জেনারেশন আফটার জেনারেশন এটা কিন্তু প্রেজেন্স থেকেই যাচ্ছে। ঠিক আছে, তাই জন্য এই এককোষী যে সমস্ত অর্গানিজম যাদের ক্ষেত্রে এই বাইনারি ফিশনস দেখা যায়, তারা কিন্তু প্রত্যেকেই অমর বা ইমমর্টাল। এদের ক্ষেত্রে ডেথ জিনিসটা হয় না, এরকম করে অ্যান্ড সো অন। ঠিক আছে, তাহলে আশা করি এই ব্যাপারটা ক্ল্যারিফাই করা গেল। এরপরে আমরা যেটা পড়েছিলাম সেটা হলো যে অযৌন জনন কাকে বলে বা অসেক্সুয়াল রিপ্রোডাকশন কাকে বলে। তারপরে আমরা যেটা পড়েছিলাম যে যৌন জনন কাকে বলে বা সেক্সুয়াল রিপ্রোডাকশন কাকে বলে। তোমরা ক্লিয়ারলি দেখতে পাবে যে এই দুটো যদি আমরা পরপর অ্যানালাইসিস করি, তাহলে এখান থেকে আমরা সেক্সুয়াল রিপ্রোডাকশন আর সেক্সুয়াল রিপ্রোডাকশনের একটা পার্থক্য বার করতে পারবো। ঠিক আছে, আচ্ছা, এরপর আমরা যেটা পড়েছিলাম সেটা হলো না মোড অফ অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, মানে আমাদের অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন কি কি ভাবে হয়ে থাকে, অযৌন জনন কি কি ভাবে হয়ে থাকে, যার প্রসঙ্গে আমরা যে আলোচনা করেছিলাম যে অযৌন জননের একক কি বা ইউনিট অফ অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন কি, যেটা হলো রেণু বা স্পোর্স। আর সেই প্রসঙ্গে এসেছিল যে যৌন জনন বা সেক্সুয়াল রিপ্রোডাকশনের একক কি বা ইউনিট কি, সেটা হচ্ছে গ্যামেট। ওকে, তা আমরা যে কটা অর্গানিজমের ব্যাপারে পড়েছিলাম আগের দিন, না কি কি, প্রথমে আমরা পড়েছিলাম প্রোটিস্টা, তারপরে পড়েছিলাম অ্যামিবা, তারপরে পড়েছিলাম ইস্ট, তারপরে পড়েছিলাম ফাঞ্জাই আর অ্যালগি, তারপরে পেনিসিলিয়াম, তারপরে হাইড্রা, তারপরে হলো গিয়ে আমাদের স্পঞ্জ, তারপরে হচ্ছে ব্রাফাইটা, আর সবশেষে প্ল্যানারিয়া লার্ভা। ওকে, তা এদের কি কি ভাবে এই রিপ্রোডাকশন হয়ে থাকে সেটা আমরা আগের দিন আলোচনা করেছিলাম। এরপরে আমরা যেটা দেখেছিলাম সেটা হলো যে ভেজিটেটিভ রিপ্রোডাকশন কাকে বলে বা ভেজিটেটিভ প্রপাগেশন কাকে বলে। ঠিক আছে, আর যার মাধ্যমে এই ভেজিটেটিভ রিপ্রোডাকশন বা ভেজিটেটিভ প্রপাগেশন বা বাংলায় অঙ্গজ জনন হয়ে থাকে, তাদেরকে বলা হচ্ছে ভেজিটেটিভ প্রপাগিউস। এবার কোন কোন গাছের ক্ষেত্রে কি কি ধরনের ভেজিটেটিভ প্রপাগেশন বা প্রপাগিউস কাজ করে, সেগুলো আমরা এর আগের দিন আলোচনা করেছি। ঠিক আছে, এরপর আমরা যেটাকে পড়েছিলাম সেটা হচ্ছে একটুখানি ওয়াটার হায়াসিন্থ
এর ব্যাপারে জেনেছিলাম নাকি? কচুরিপানা, এদেরকে টেরার অফ বেঙ্গল কেন বলা হয়, কি কারণে এরা একটা পুকুরের বাস্তুতন্ত্রকে সম্পূর্ণরূপে ধ্বংস করতে পারে, ঠিক আছে, সেটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আর একটা বিষয় আলোচনা করেছিলাম, যেটা হলো যে অ্যামিবার ক্ষেত্রে কিছু স্পেশাল কেসেস দেখা যায় রিপ্রোডাক্টিভ পয়েন্ট অফ ভিউ থেকে। তা যেটার দুটো ফেজ রয়েছে, একটাকে বলা হয় এনসিস্টমেন্ট বা সিস্ট ফর্মেশন, আর আরেকটাকে বলা হচ্ছে স্পোরিওলেশন বা স্পোর ফর্মেশন, ঠিক আছে। তাহলে প্রতিকূল পরিবেশে প্রথমে অ্যামিবা তার ছদ্মপদগুলোকে গুটিয়ে নেয়, তারপরে একটা ত্রিস্তরীয় একখানা বিস্তরীয় একটা কভার নিজের আশেপাশে মানিয়ে নেয়, যেটাকে বলা হচ্ছে সিস্ট। আর এই যে ঘটনাটা, এই ঘটনাটাকে বলা হচ্ছে সিস্ট ফর্মেশন বা এনসিস্টমেন্ট। আর তারপরে যখন অনুকূল পরিবেশ আসে, যখন ফেভারেবল কন্ডিশন আসে, তখন কি করা হয়, তখন এই যে ভেতরে যে অ্যামিবাটি রয়েছিল এই সিস্টের ভেতরে, সেই অ্যামিবাটির মধ্যে বহু বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে বা মাল্টিপল ফিশন প্রক্রিয়ার মাধ্যমে প্রচুর ছোট ছোট অ্যামিবা বা সিউডোপোডিও স্পোর তৈরি হয়, যেটা পরবর্তীতে ওই সিস্টের প্রাচীর বিদীর্ণ করে বা রাপচার করে বেরিয়ে আসে, ঠিক আছে। তো এই অবধি আগের দিন আমাদের পড়া হয়েছিল। আজকে আমরা যেখান থেকে শুরু করব সেটা হলো সেক্সুয়াল রিপ্রোডাকশন নিয়ে আমরা কথা বলা শুরু করব। তাহলে প্রথমেই আমরা যেটা আসবো সেটা হলো সেক্সুয়াল রিপ্রোডাকশন। এই সেক্সুয়াল রিপ্রোডাকশনে আমরা আগের দিনই যেটা আলোচনা করে পেয়েছিলাম, যে এখানে গ্যামেট ফর্মেশন ইনভলভ রয়েছে। তাহলে এইবার আমরা যে গ্যামেট গুলোকে পাচ্ছি, এই গ্যামেট ফর্মেশনের ক্ষেত্রেও কিন্তু একটা ব্যাপার রয়েছে। এই গ্যামেটের আকার আকৃতির ধরন অনুযায়ী আমরা ব্যাপারটাকে তিনটে ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আইসো, আমি পরেরটুকুনি বলছি। একটা হলো অ্যানআইসো, একটা হলো উ, ডাবল ও। তা এখানে আইসো কথাটার মানে হচ্ছে ইকুয়াল বা সমান। ঠিক আছে। অ্যানাইসো কথাটার অর্থ হচ্ছে অসমান। আর উ কথাটার অর্থ হচ্ছে, যেটা এসছে গ্রিক উন থেকে, যেটার অর্থ হচ্ছে এগ। ওকে। আর এই যে আমি ফাঁকা রেখে দিয়েছিলাম আইসো, অ্যানাইসো, উ, এগুলোর পরে প্রত্যেকটার পরে একটা করে গ্যামি, ঠিক আছে। গ্যামি মানে, গ্যামি কোথা থেকে এসছে? গ্যামি এসেছে গ্যামেটস থেকে। তাহলে আইসোগ্যামির ক্ষেত্রে আমরা কি দেখছি? আইসোগ্যামির ক্ষেত্রে নাম শুনেই বোঝা যাচ্ছে যে এখানে যে দুটো আমার স্পার্ম আর এগ যাই থাকুক না কেন, সেগুলো আকার আকৃতি বা প্রকৃতি সব একই রকম হবে, ঠিক আছে। এইবার অ্যানাইসো মানে অসমান যেহেতু আকারের দিক থেকে, সেখানে এটা আমি যদি ধরি, আচ্ছা, আইসোগ্যামির ক্ষেত্রে প্লাস মাইনাস। ওকে। ধরো এখানে আমরা মেলটাকে ধরে নিলাম প্লাস, ফিমেলটাকে ধরে নিলাম মাইনাস। ওকে।
এইবার আমরা যদি অ্যানাইসোগ্যামির দিকে যাই, তাহলে আমরা দেখব যে এরা আকার আকৃতিগতভাবে দুখানি ভিন্ন। ঠিক আছে, এবার যদি আমরা দেখি, ধরে নিলাম, ধরে নিলাম না, সচরাচর কি হয় না, ফিমেলটার আকৃতি বড় হয় আর মেল গ্যামেটের আকৃতি হলো ছোট। ঠিক আছে, আর আর একটা কি না, উগ্যামি, বা এখানে কি হচ্ছে, এখানে ধরো একখানা বড় আকৃতির ডিম্বাণু থাকছে। তোমরা লক্ষ্য করবে যে আমি যখনই আইসোগ্যামি বা অ্যানাইসোগ্যামি কথা বলেছিলাম, প্রত্যেকটা ক্ষেত্রেই দেখো একটা করে গমনাঙ্গ আমরা এখানে এঁকেছি, অর্থাৎ এক্ষেত্রে আমাদের ডিম্বাণু এবং শুক্রাণু দুটোই সচরাচর সচল থাকে। কিন্তু উগ্যামির ক্ষেত্রে যেটা স্পেসিফিক ভাবে থাকে সেটা হচ্ছে যে আমাদের যে ফিমেল গ্যামেটটা ওটা বৃহৎ, বড় আকারে, যার কারণে এটাকে বলা হয় ম্যাক্রোগ্যামেট। ম্যাক্রোগ্যামেট বলা হচ্ছে, কিন্তু এটা কিন্তু সেসাইল, মানে এটা কিন্তু নিশ্চল। ঠিক আছে, এটা কিন্তু এক জায়গায় স্থির থাকে। আর আকারে আকৃতিতে ছোট আমাদের মেল গ্যামেট। ঠিক আছে, এটা কিন্তু সচল আর আকৃতিতে ছোট। এই ধরনের উগ্যামাস যে সেক্সুয়াল রিপ্রোডাকশন, এটা কিন্তু আমাদের মানুষের ক্ষেত্রে দেখা যায়। ঠিক আছে, এক্ষেত্রে ডিম্বাণুটা থাকে স্থির, আর আমাদের যে শুক্রাণু বা স্পার্মটা সেটা থাকে গতিশীল। ঠিক আছে, এইটা এইটা হলো বেসড অন, এটা হচ্ছে কিসের উপর ভিত্তি করে, আকার আকৃতির উপর ভিত্তি করে। ঠিক আছে, আর আরেকটা এটা বিষয়, সেটা হচ্ছে আরেকটার উপর ভিত্তি করে হয়, সেটা হচ্ছে গ্যামেটের উৎস কোথা থেকে। ঠিক আছে, গ্যামেটের উৎস অনুসারে এটাকে যে দুই ভাগে ভাগ করা হচ্ছে সেটা হচ্ছে আমাদের এন্ডোগ্যামি আর এক্সোগ্যামি। এন্ডোগ্যামি, এই এন্ডো শব্দের অর্থ হচ্ছে ভেতর বা উইদিন। ঠিক আছে, আর এক্সো শব্দের অর্থ হচ্ছে আউটসাইড। ওকে, তাহলে তখন একই মাথায় রাখতে হবে, এই ধরনের এন্ডোগ্যামি, আমরা প্রথমে এন্ডোগ্যামি নিয়ে কথা বলছি, এখানে একই ধরনের, একই জীবের, একই প্যারেন্টের প্যারেন্ট বডি ইজ দ্য সেম, কিন্তু প্রডিউসেস ডিফারেন্ট গামেটস। ঠিক আছে, একই বডির মধ্যে যখন ডিফারেন্ট টাইপ অফ গ্যামেটস তৈরি হচ্ছে, মানে মেল ফিমেল গ্যামেটস তৈরি হচ্ছে কিন্তু একই বডিতে, তারপরে গিয়ে
সেটা যখন নিষিক্ত হয়ে জাইগোট গঠন করছে সেটাকে বলা হচ্ছে এন্ডোগ্যামি। আর এক্সোগ্যামি কোনটা? যখন প্যারেন্টস আর ডিফারেন্ট। ওকে, অ্যাজ ইউজুয়াল প্যারেন্টস ডিফারেন্ট হওয়ার কারণে, ঠিক আছে, অন্যান্য জায়গা থেকে দুটো আলাদা প্যারেন্টস থেকে গ্যামেট তৈরি হয়, সেটা নিষিক্ত হয়ে বা ফার্টিলাইজড বা আনফার্টিলাইজড অবস্থাতে যাই হোক না কেন জাইগোট গঠন করছে। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের সেক্সুয়াল রিপ্রোডাকশন বা যৌন জননের প্রকারভেদ। আমরা একটা পেজ অ্যাড করে নিই। নেক্সট আমরা যেটা পড়বো সেটা হলো না ফেজেস অফ লাইফ। ঠিক আছে, ফেজেস অফ লাইফের মধ্যে আমরা কি কি দেখতে পাই? সচরাচর আমরা যেটা দেখতে পাই সেটা হলো, ধরো প্রথমে আমরা যদি প্রাণীদেরকে ধরি, ইন কেস অফ অ্যানিমালস, প্রাণীদের ক্ষেত্রে কি হচ্ছে, প্রথমে আসছে কি না জুভেনাইল ফেজ। জুভেনাইল ফেজ মানে সেক্সুয়ালি ইনার্ট। ঠিক আছে, মানে যখন কোনো সেক্সুয়াল ম্যাচিউরিটি আসেনি, তারপরে যেটা আসছে সেটা হচ্ছে এখানে কি না রিপ্রোডাক্টিভ ফেজ। রিপ্রোডাক্টিভ ফেজটা কি না সেক্সুয়ালি ম্যাচিওর। আচ্ছা, কি হয় সেক্সুয়ালি ম্যাচিওর মানে? এক্ষেত্রে এটা না এর যে সেক্স অর্গান গুলো বিকাম ডেভেলপড অ্যান্ড ফাংশনাল। ঠিক আছে, ডেভেলপড হয় আর ফাংশনাল হয়, কর্মক্ষম হয়, যার ফলে প্রজননে সক্ষম হয় বা রিপ্রোডাকশনে সক্ষম হয়। তারপরে যেটা হয় সেটা হচ্ছে ওল্ড এজ। ঠিক আছে, যেটাকে আমরা উদ্ভিদের ক্ষেত্রে আর একটা নাম পাবো। আর তারপরে যেটা হচ্ছে সেটা হলো গিয়ে ডেথ। ওকে, আমরা একদম প্রথমে পড়েছিলাম যে যার জন্ম হবে তার মৃত্যুও হবে, তাই তো? এবার জুভেনাইল ফেজের আগে যদি তোমার মনে হয় যে তুমি এখানে একটা বার্থকে মিস করে গেছো, না, বার্থ অ্যাড করে দিলাম। ওকে, এইবার আমরা এটা অ্যানিমালস এর লাইফের ফেজের ব্যাপারে জানলাম। এবার আমরা যদি প্ল্যান্টস এর ফেজেস অফ লাইফের ব্যাপারে জানি। আচ্ছা, প্ল্যান্টস আমরা সবুজ দিয়ে লিখবো। ওকে, তাহলে
প্ল্যান্টস ইকো ফ্রেন্ডলি। তাহলে ইন কেস অফ প্ল্যান্টস হোয়াট আর দ্য ফেজেস অফ দেয়ার লাইফ? তাহলে প্রথমেই আমরা আবার লিখি বার্থ, তারপরে সেখান থেকে এলো কি, এখানে আগেরটায় আমরা কি পেয়েছিলাম না জুভেনাইল ফেজ প্রাণীদের ক্ষেত্রে, এটাকে বলা হচ্ছে ভেজিটেটিভ ফেজ। আইডিয়া একদম সেম, যে এই সময়তে সেক্সুয়ালি ম্যাচিওরড হয় না। যখন সেক্সুয়ালি ম্যাচিওরড হয় সেটাকে এক্ষেত্রেও বলা হচ্ছে রিপ্রোডাক্টিভ ফেজ, বা আর একটা ব্যাপার ফ্লাওয়ারিং ফেজ। ঠিক আছে, এরপরে যে ব্যাপারটা আসছে সেটাকে বলা হচ্ছে সেনেসেন্স। একটু আগে আমি বলেছিলাম যে মানুষের ওল্ড এজ তার একটা ইকুইভ্যালেন্ট দশা হচ্ছে সেনেসেন্স, আর তারপরে গিয়ে স্বাভাবিক দ্য ইনএভিটেবল ডেথ। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে, না এটা কি, flowchart of the phases of life of a plant. এবার আমরা এটা দেখব, এবার আমরা একটু লাইফ সাইকেল নিয়ে কথা বলবো। এখনো সবুজই রয়েছে। আচ্ছা, লাইফ সাইকেল আমরা কাকে বলি? এই যে আমরা ফেজেস অফ লাইফ দেখলাম, এইটার যখন একটা সাইক্লিক্যাল ওয়েতে ঘুরবে, মানে পর্যায়ক্রমিক আবর্তন যখন হবে এই প্রত্যেকটা দশায়, তখন তাকে আমরা লাইফ সাইকেল বলবো। ঠিক আছে, এটা একদম ছোটবেলা থেকে আমরা পড়ে আসছি, ওই ব্যাঙের জীবনচক্র হাড্ডা বাড্ডা আমরা পড়ে এসছি। ঠিক আছে, তা এটাকে লাইফ সাইকেল বলছে। এইবার একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, যে এই যে জন্ম থেকে মৃত্যু, এই গোটা ব্যাপারটাকে, ঠিক আছে, এই যে গোটা ব্যাপারটাকে আমরা বছরের কোন নির্দিষ্ট সময় অনুযায়ী হচ্ছে সেটাকে আমরা ভাগ করতে পারি। আমরা একটু দেখে নিই বিষয়টা। এখানে আমরা ধরন লিখছি বা টাইপস, আর আমরা লাইফ সাইকেল। ঠিক আছে, বছরে কোন সময় কিভাবে হচ্ছে বা কবার হচ্ছে তার উপর নির্ভর করে এটাকে আমরা ভাগ করতে পারি। তো আমরা কি বলবো, আমরা এবার যেটা বলবো সেটা হলো যে প্রথমে আমরা দেখি অ্যানুয়াল বা বার্ষিক। ঠিক আছে, অ্যানুয়াল প্ল্যান্টস বা বার্ষিক যে সমস্ত ফসল যা কিছু হয়, এদের ক্ষেত্রে কি হচ্ছে, লাইফ সাইকেল কমপ্লিটস সমস্যা হচ্ছে, life cycle completes in single year or season।
একটা মরশুমে বা একটা বছরে এর লাইফ সাইকেলটা কমপ্লিট হচ্ছে। আর কি হচ্ছে না, প্রোডাকশন অফ ফ্রুট ওয়ান্স ইন লাইফ টাইম, জীবনে একবারই এটা ফল দিতে পারছে, যার কারণে এটাকে বলা হচ্ছে মনোকার্পিক। মনো মানে সিঙ্গেল, আর কার্পিক হচ্ছে ফল। কার্প ওখান থেকে ফল রিলেটেড শব্দ বা ফলকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, এই গেল অ্যানুয়াল প্ল্যান্টস। এবার আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাইনিয়াল প্ল্যান্টস। তাহলে বাইনিয়াল প্ল্যান্টস কি হচ্ছে না, স্বাভাবিক এই যে বাই, বাই মানে হচ্ছে দুই, ঠিক আছে, তাহলে আগেরটায় কিনা 1 বছরে কমপ্লিট করছিল, এবার 2 বছরে কমপ্লিট করবে। ওকে, তাহলে অ্যাজ ইউজুয়াল ঠিক আছে, লাইফ সাইকেল 2 বছরে কমপ্লিট হচ্ছে। এবার এই 2 বছরে দুটো আলাদা আলাদা ভাগ থাকছে। ঠিক আছে, কিরকম না, প্রথম বছর ফার্স্ট ইয়ার কি চলছে, ভেজিটেটিভ ফেজ, যেটা আমরা এর আগের বার উদ্ভিদের ক্ষেত্রে পড়লাম। ফার্স্ট ইয়ার এখানে কি হচ্ছে না, ভেজিটেটিভ ফেজ চলছে, এখানে তখনও সেক্সুয়ালি ডেভেলপড হচ্ছে না বা রিপ্রোডাক্টিভলি অ্যাক্টিভ হচ্ছে না। আর সেকেন্ড ইয়ার যেটা হচ্ছে, সেকেন্ড ইয়ার মানে বা নেক্সট ইয়ার, এটা কি করছে না, রিপ্রোডাক্টিভ ফেজে যাচ্ছে। ওকে, আর এক্ষেত্রেও প্রোডাকশন অফ ফ্রুট ওয়ান্স ইন লাইফ টাইম। এমন নয় যে 2 বছর ধরে লাইফ সাইকেল হচ্ছে বলে 2 বছরই ফল পাচ্ছি। হেন্স এটাও মনোকার্পিক। ওকে, বোঝা গেল। তাহলে আমরা কি কি পেলাম, অ্যানুয়াল প্ল্যান্টস পেলাম, আর কি পেলাম না, বায়েনিয়াল প্ল্যান্টস পেলাম। এইবার আর একটা টাইপ আছে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। সেটা হলো গিয়ে টাইপ, আর এখানে হচ্ছে লাইফ সাইকেল। তাহলে আর একটা টাইপ কি না, পেরেনিয়াল বা পারেনিয়াল। এখানটায় কি ধরনের হচ্ছে না, আমরা কি কি পেলাম, অ্যানুয়ালে 1 বছরের, বায়োনিয়ালে 2 বছরের, এবার কি না মোর দ্যান 2 ইয়ার্স যেগুলো, সেগুলোকে বলা হচ্ছে পেরেনিয়াল প্ল্যান্টস। ঠিক আছে, মোর দ্যান 2 ইয়ার্স অর মোর দ্যান 2 সিজনস। ঠিক আছে, যাদের লাইফ স্প্যান, যাদের লাইফ সাইকেল হচ্ছে মোর দ্যান 2 ইয়ার্স বা সিজনস ধরে চলে, তাদেরকে বলা হচ্ছে পেরেনিয়ালস। আচ্ছা, এইবার এরা কিন্তু
কিরকম হতে পারে, এরা কিন্তু মনোকার্পিকও হতে পারে, আবার এরা কিন্তু পলিকার্পিকও হতে পারে। ঠিক আছে, মনোকার্পিক তো অলরেডি আগে এক্সপ্লেন করে দিয়েছি। পলিকার্পিক কি না, পলিকার্পিক হচ্ছে তাহলে ফ্রুট ডেভেলপস মোর দ্যান ওয়ান্স ইন লাইফ। ঠিক আছে, মানে অন্যান্য মনোকার্পিক গাছগুলোর মতো একবার ফল হওয়ার পরে মরে যায় না। ঠিক আছে, এইবার কয়েকটা স্পেশাল কেস একটুখানি বলে রাখি। সেটা হলো কি, ব্যাম্বু, বাঁশ, আমরা সবাই দেখেছি, আমরা সবাই জানি এরা কি করে না, অনলি ওয়ান্স ইন লাইফ টাইম। ঠিক আছে, কিন্তু সেটার জন্য অনেক সময় লাগে। ঠিক আছে, তাদের একটা বাঁশ গাছের যতটা লম্বা জীবনকাল হয় ততদিন অবধি সময় লাগে। আর এটা পল্লী বাংলায় শোনা যায় যে বাঁশ গাছে যখন ফুল হয় তখন ইঁদুরের খুব উপদ্রব হয়, কারণ ইঁদুরের অত্যন্ত প্রিয় খাদ্য হলো বাঁশ গাছের ফুল। ওকে, আর একটা ব্যাপার একটুখানি বলে রাখি। নীলাকুরাঞ্জি, যেটার বিজ্ঞানসম্মত নাম হলো স্ট্রবিল্যান্থাস কুন্থিয়ানা। ওকে, তা এটা কি হয় না, flowers once in 12 years। এই এই নীলাকুরাঞ্জি কোথায় পাওয়া যায়, সাধারণত নীলগিরি পর্বতে এদের দেখা মেলে। এই এই যে ফুলটা, এই যে গাছ, এই যে ফুল, ঠিক আছে, এর নাম অনুসারেই কিন্তু ওই পর্বতের নাম হয়েছে নীলগিরি। ঠিক আছে, আর এটা গত 2018-এ শেষ ফুটেছিল, আবার কিন্তু আগামী 2030-এ ফুটবে। কেউ যদি নীলগিরিতে যাও, খুব সিম্পল, কেরালায় যদি কেউ ঘুরতে যাও 2030-এ, তাহলে তোমরা এই ফুলটাকে দেখতে পাবে। এগুলো কিন্তু অ্যাকচুয়ালি মানুষের জীবনেও ওয়ান্স ইন এ লাইফ টাইম, মানে ওয়ান্স ইন এ লাইফ টাইম মুভমেন্ট থাকে, যে আচ্ছা ঠিক আছে 12 বছরে একবার ফোটে, আর হয়তো সেই বছরেই কেরালায় যাওয়া হলো, গিয়ে তবে জিনিসটা দেখা গেল। ঠিক আছে, এই হচ্ছে ঘটনা। তো এইগুলো আমরা মোটামুটি উদ্ভিদের যে লাইফ সাইকেল সেগুলো নিয়ে কথা বললাম। এইবার আমরা একটুখানি মোটামুটি প্রাণীদের লাইফ সাইকেলে আসি। তাদের যে সেক্সুয়াল সাইকেলস যেগুলো, সেগুলো কি কি, সেগুলো নিয়ে আমরা এখন একটু আলোচনা করব। ওকে, আই হোপ আমি তোমাদেরকে বোর করছি না খুব বেশি। যদি করিও তাহলে প্লিজ একটু সহ্য করে নিও। আচ্ছা, তাহলে অ্যানিমালস এর ক্ষেত্রে আমরা এবার কি দেখতে পাই। অ্যানিমালস এর ক্ষেত্রে আমরা যদি দেখি, তাহলে ধরো যারা নন প্রাইমেটস, যারা নন প্রাইমেট ম্যামালস, ঠিক আছে, ইন কেস অফ
ইন কেস অফ নন প্রাইমেট ম্যামালস, এদের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, এদের ক্ষেত্রে দেখা যাচ্ছে না সাইক্লিক্যাল চেঞ্জেস in the activities of ovaries and hormones. ঠিক আছে, ডিউরিং রিপ্রোডাকশন। ওকে, তা এটাকে কি বলা হচ্ছে, এটার নাম হলো ইস্ট্রাস সাইকেল। ঠিক আছে, খেয়াল রাখতে হবে আমি কিন্তু নন প্রাইমেট ম্যামালস বলেছি। নন প্রাইমেট ম্যামালস এর মধ্যে কারা পড়ে, মানে যারা প্রাইমেটের মধ্যে পড়ে না। প্রাইমেটে কারা পড়ে, প্রাইমেটে পড়ে হলো এই যে যাদেরকে আমরা, না থাক, বিতর্কিত কথাবার্তা হয়ে যাবে। প্রাইমেটস হলো কারা, এই শিম্পাঞ্জি, হনুমান, মানুষ, গরিলা, আমাদের পূর্বপুরুষ ওরা। ঠিক আছে, তো যাই হোক, নন প্রাইমেট ম্যামালস বলতে আমরা কাদেরকে বুঝি, এগুলো বাদ দিয়ে যারা রয়েছে, যেরকম গরু, ছাগল, কুকুর, ভেড়া, ইঁদুর। ঠিক আছে, এগুলো হচ্ছে নন প্রাইমেট ম্যামাল। একটুখানি উদাহরণ এখানে লিখে দিই, নন প্রাইমেট, তাহলে মনে থাকবে। আর প্রাইমেট ম্যামালসদের ক্ষেত্রে কি দেখা যায়, প্রাইমেট ম্যামালস কারা, মাঙ্কি, এপস, হিউম্যান, এদের ক্ষেত্রে এই সেম যে সাইকেলটা, ঠিক আছে, একটু আলাদা, বাট এর ইকুইভ্যালেন্ট যে সাইকেলটা, ইস্টার সাইকেলের একটা ইকুইভ্যালেন্ট সাইকেল হয়। ঠিক আছে, তা এটার নাম হচ্ছে মেনস্ট্রুয়াল সাইকেল। ঠিক আছে, এর অনেকগুলো ফেজ হয়। ঠিক আছে, পরে আমরা যখন ইনডেপথ পড়বো তখন আমরা এটা নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, এখন জাস্ট একটা ওভারভিউ, রিপ্রোডাকশন চ্যাপ্টারের জাস্ট একটা ওভারভিউ। ওকে, এইবার একটা জিনিস আমরা করবো, সেটা হলো গিয়ে মোস্ট অফ দ্য mammals living in natural বা wild conditions are seasonal breeders। কি হলো না, একটা নির্দিষ্ট সিজনে এরা ব্রিডিং করতে পছন্দ করে। ঠিক আছে, এখানে আমরা দেখো কি বলেছি, ন্যাচারাল আর ওয়াইল্ড এর কথা বলেছি। ওয়াইল্ডে কারা থাকে, বিড়াল, কুকুর। কুকুরকে দেখবে তোমরা একটা ঠিক বছরের নির্দিষ্ট সময়তেই কিন্তু
ওদের বাচ্চা কাচ্চা বেশি দেখা যায়। এটাই হচ্ছে ব্যাপার, এই জন্য এদেরকে সিজনাল ব্রিডার্স বলা হয়। এইবার আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো যে ইভেন্টস ইভেন্টস ইন সেক্সুয়াল রিপ্রোডাকশন। অন্য কালার। হ্যাঁ, সেক্সুয়াল রিপ্রোডাকশনে আমাদের কি কি ইভেন্টস রয়েছে, ঠিক আছে? তাহলে প্রথমেই আমাদের সেক্সুয়াল রিপ্রোডাকশনের যেটা ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থিং, গ্যামেটস। তাহলে এই গ্যামেটস তো হঠাৎ করে চলে আসবে না, গ্যামেটসটাকে তৈরি হতে হবে, তাই না? তা সেই কারণে গ্যামেট উৎপাদনের যে প্রক্রিয়া, তার নাম হলো গ্যামেটোজেনেসিস। ঠিক আছে, নাম শুনেই বোঝা যাচ্ছে, গ্যামেটোজেনেসিস। জেনেসিস মানে হচ্ছে প্রোডাকশন বা ফর্মেশন, হলো কি গ্যামেট গ্যামেট ফর্মেশন পদ্ধতি এটা, ঠিক আছে? এইবার এই একটু আগেই আমরা পড়েছিলাম কি না, আইসোগ্যামেট অ্যানাইসোগ্যামেট একটু আগে আমরা পড়লাম। তা আইসোগ্যামেটকে যেহেতু একই রকম, সিনোনিমাস হচ্ছে হোমোগ্যামেটস। আইসোগ্যামেটকে হোমোগ্যামেটস বলে, আর আকার আয়তনে ভিন্ন গ্যামেটকে বলা হচ্ছে হেটেরোগ্যামেটস। ওকে, হচ্ছে 2 নম্বর। আর এখানে কি না 2 ধরনের গ্যামেট দেখা যাচ্ছে, কিরকম? মেল গ্যামেটস আর ফিমেল গ্যামেটস। ওকে, এবার আমরা দেখব না, এই যে ঘটনাটা এই যে ঘটনাটা, এর পরবর্তীতে আমার কি হচ্ছে, আমার দুখানা গ্যামেট আমি পেয়ে গেলাম, ঠিক আছে? ধরো এই মেল গ্যামেট, আর এই হলো কি আমার ফিমেল গ্যামেট। এর পরবর্তী ধাপটা কি? এর পরবর্তী যে ধাপটা, সেটা হলো যে এ দুটো যখন মিলিত হয়, তখন ফার্টিলাইজেশন একটা পদ্ধতি হয়, যেটাকে বাংলায় আমরা বলছি নিষেক, ঠিক আছে? এই নিষেক প্রক্রিয়া মারফত আমরা যেটাকে পাই, সেটাকে বলা হলো গিয়ে জাইগোট। তা এই হচ্ছে আমাদের 3টে মূল, এই 1, এই 2, আর এই হচ্ছে আমার 3, জাইগোট ফর্মেশন। এটা হচ্ছে আমার মূল 3খানা ইভেন্ট, জাইগোট ফর্মেশন, ঠিক আছে? আর এই ফার্টিলাইজেশনের উপর ভিত্তি করে
কি না, এর আগের গুলোকে বলা হচ্ছে ফার্টিলাইজেশন ইভেন্ট, আর এর পরের গুলোকে বলা হচ্ছে পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্টস। ওকে, এইবার ফার্টিলাইজেশনের ব্যাপারে তো আমরা বুঝলাম, এবার ফার্টিলাইজেশনেরও আবার কিছু টাইপস রয়েছে। ঠিক আছে, মানে প্লেস অফ অকারেন্স কোথায় হচ্ছে সেই অনুযায়ী আবার ফার্টিলাইজেশনের ইভেন্টসের টাইপ রয়েছে। এটা কিরকম, ধরো ফার্টিলাইজেশন, এটা ফার্টিলাইজেশন ক্যান বি ইন্টারনাল ফার্টিলাইজেশন, আর ফার্টিলাইজেশন ক্যান বি এক্সটার্নাল ফার্টিলাইজেশন। ওকে, ফার্টিলাইজেশন ইন্টারনালও হতে পারে, ফার্টিলাইজেশন এক্সটার্নালিও হতে পারে। এবার কোনটা কিরকম ভাবে হচ্ছে, motile male gametes and formation of eggs inside the female body। সেখানে গিয়ে কি হচ্ছে, সেখানে গিয়ে ফার্টিলাইজেশন হচ্ছে, যখন দুটো গ্যামেট মিলিত হচ্ছে তখন গিয়ে সেখানে ইন্টারনাল ফার্টিলাইজেশন হয়ে আসছে। এখানে কাদের ক্ষেত্রে এটা দেখা যাচ্ছে, মোস্ট অফ দ্য এক্সাম্পলস, মোস্ট অফ দ্য ফাঞ্জাই, reptiles, বার্ডস, ম্যামলস। ওকে, আরো আছে ব্রাফাইটস, অ্যাঞ্জিওস্পার্ম, জিমনোস্পার্মস। ঠিক আছে, চললো। আর এক্সটার্নাল ফার্টিলাইজেশন কাদের মধ্যে হবে, এক্সটার্নাল ফার্টিলাইজেশন নাম শুনে বোঝা যাচ্ছে যে আউটসাইড অফ দ্য বডি ফার্টিলাইজেশনটা হচ্ছে। আর কি হচ্ছে না, সচরাচর zygote is formed in the external medium, usually water। ঠিক আছে, কাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে, সচরাচর কাদের ক্ষেত্রে দেখা যায়, এটা দেখা যাচ্ছে হচ্ছে অ্যালগি, ফিশেস আর অ্যাম্ফিবিয়ান্সদের ক্ষেত্রে এই জিনিসটা দেখা যায়। এখানে একটা ডিসঅ্যাডভান্টেজ রয়েছে, সেটা হলো না extremely vulnerable to predators
ওকে, এবার তাহলে আমরা গ্যামেট ফর্মেশনের ব্যাপারে জানলাম, আমরা ফার্টিলাইজেশনের ব্যাপারে জানলাম, ঠিক আছে? আমরা জাস্ট তাড়াতাড়ি রিভিশন করছি, হ্যাঁ, আমরা কিন্তু খুব ডিটেল বিষয়গুলো নিয়ে আলোচনা করছি না। আবারও বলছি, কারণ এটা রিভিশন ব্যাচ, ফাউন্ডেশন ব্যাচ নিয়ে যখন ভিডিও দেব তখন কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার ইন ডেপথ আরো ডিটেলড আমরা আলোচনা করব। এটা জাস্ট এক্সামের আগে যত তাড়াতাড়ি সম্ভব একটু রিভিশন করানো যেতে পারে, কিছু কিছু জিনিসপত্র হাইলাইটেড টপিক, সেগুলো আমরা এখানে আলোচনা করছি। এইবার আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্টস। পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্টস, তাহলে ঠিক আছে, ফার্টিলাইজেশন হয়ে গেছে, এইবার আমার কি করণীয়, এবার আমার কি কি হচ্ছে? তাহলে আমরা কতদূর দেখেছিলাম? আমরা দেখেছিলাম জাইগোট ফর্ম করছে, তাই তো? এইবার জাইগোট থেকে কি তৈরি হচ্ছে? এমব্রায়ো বা ভ্রূণ। আর এই যে পদ্ধতিটা এটার নাম হলো এমব্রায়োজেনেসিস। এই পদ্ধতিটার নাম হচ্ছে এমব্রায়োজেনেসিস, জাইগোট থেকে ভ্রূণ তৈরি হওয়ার যে পদ্ধতি। জেনারেলি কি হয়? মাইটোটিক সেল ডিভিশন হয়ে থাকে ইন কেস অফ ডিপ্লয়েড অর্গানিজম, যেক্ষেত্রে আমাদের হ্যাপ্লন্টিক লাইফ সাইকেল, হ্যাপ্লন্টিক লাইফ সাইকেলের ক্ষেত্রে এই যে এমব্রায়োজেনেসিসটা, এখানে কিন্তু সে তখন, যেহেতু আমাদের জাইগোট সচরাচর টু এন হয়, ঠিক আছে, আমাদের এমব্রায়ো টু এন, কারণ আমার যে স্পার্ম ওটা ছিল এন, আমার যে এগ ওটাও ছিল এন, দুটো মিলে গিয়ে হচ্ছে আমার জাইগোট টু এন ডিপ্লয়েড। হ্যাপ্লয়েড হ্যাপ্লয়েড ছিল, দুটো মিলে ডিপ্লয়েড হচ্ছে। কিন্তু হ্যাপ্লন্টিক লাইফ সাইকেলের ক্ষেত্রে আমার টু এন জাইগোট হয়ে গেলে তো সেখান থেকে যদি মিওসিস হতে থাকে তাহলে মুশকিল হয়ে যাবে। তাহলে সেখানে আমাকে টু এন থেকে যদি আবার হ্যাপ্লন্টিকে ফিরতে হয়, মানে হ্যাপ্লয়েড স্টেটে ফিরতে হয়, সেক্ষেত্রে আমার মিওসিস সেল ডিভিশনের দরকার পড়বে। এইবার কতগুলো জিনিসপত্র আমরা একটু দেখবো, ইচ্ছা করে পরে পাতা অ্যাড করলাম। সেটা হলো তিনটে জিনিস: ওভিপেরাস অ্যানিমালস, ভিভিপেরাস অ্যানিমালস, আর ওভোভিভিপেরাস। ওকে, ওভিপেরাস অ্যানিমালস কাকে বলছে? ওভিপেরাস অ্যানিমালস হচ্ছে আমাদের এগ লেইং অ্যানিমালস, ঠিক আছে? ভিভিপেরাস অ্যানিমাল হচ্ছে zygote develops
into a young one inside the body of a female. ওকে, আর এক নম্বর গেল এটা। 2 নম্বর হচ্ছে কিনা ডেভেলপড young one is delivered out of the body। আর ওভোভিভিপারাস কোনটা? ওভোভিভিপারাস হচ্ছে lay eggs, ডিম দিল, কিন্তু eggs hatch inside the mother's body। তারপরে young ones are nurtured within the mother's body for a certain period of time। Yes? এবার উদাহরণ, এগ লেইং অ্যানিমালস এর উদাহরণ দিলাম না, ঠিক আছে, সবাই জানো। এই ভিভিপেরাস হচ্ছে কারা না, খুব ইজি, মানুষ, বিড়াল, কুকুর, সমস্ত কিছু। আর ওভো, এখানটা লিখে দিচ্ছি, হিউম্যান, ক্যাটস, ডগস। আর এর এক্সাম্পল কি? এর এক্সাম্পল হচ্ছে কিছু কিছু শার্কস আছে, রেজ আছে, স্টিংরে, স্নেকস, ঠিক আছে। এখানে একটুখানি লিখলেই তবে সার্টেন স্পিসিস অফ। ওকে, এইবার আমরা এটা দেখব, সেটা হচ্ছে ফ্লাওয়ারিং প্ল্যান্টস এর ক্ষেত্রে এমব্রায়োজেনেসিস ব্যাপারটা ঠিক কিরকম ভাবে হয়। embryogenesis in flowering plants। ওকে, তাহলে আমরা কি জানি, সপুষ্পক উদ্ভিদ বা ফ্লাওয়ারিং প্ল্যান্টস এর মধ্যে কি থাকে না, যে জাইগোট যেটা তৈরি হয় সেটা কোথায় তৈরি হয়? পরাগযোগের। আমরা পরাগযোগের ব্যাপারেও আমরা একটু পরে পড়বো। সপুষ্পক উদ্ভিদের যৌন জনন বলে একটা চ্যাপ্টার আছে, ঠিক আছে, সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্টস বলে একটা ডেডিকেটেড চ্যাপ্টারই আছে, ওখানে আরো ডিটেলে পড়বো। আমরা জাস্ট এখানে একটু আলোচনা করে নিচ্ছি। সেটা হলো যে ওভিউলের মধ্যে, ইনসাইড দ্য ওভিউল, zygote is formed। ওকে, তারপরে পোস্ট ফার্টিলাইজেশন কি হয়? পোস্ট ফার্টিলাইজেশনে যেটা হয় সেটা হচ্ছে জাইগোট
ডেভেলপস ইনটু এমব্রায়ো, জাইগোট থেকে এমব্রায়ো তৈরি হয়। ওভিউল ডেভেলপস ইনটু সিড, ঠিক আছে। আর ওভারি ডেভেলপস ইনটু ফ্রুট। তার মানে ওভারি বা ডিম্বাশয়টা ফলে পরিণত হয়, আর ওভিউল বা ডিম্বকটা কি হলো না বীজে পরিণত হয়। আর একটা ব্যাপার, সেটা হলো প্রোটেক্টিভ থিক ওয়াল অফ দ্য ওভারি is called পেরিকাল। তাহলে যে ডিম্বাশয়ের যে একটা শক্ত পুরু প্রাচীর যেটা ডিম্বাশয়কে রক্ষা করে থাকে, সেটাকে বলা হচ্ছে, সেটা পরবর্তীতে ফল গঠন হওয়ার পরে সেটা কি হচ্ছে না পেরিকার্পে রূপান্তরিত হচ্ছে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের রিপ্রোডাকশন চ্যাপ্টারের একটা ওভারভিউ, ঠিক আছে। আবারও বলছি, এটা ডিটেল রিপ্রোডাকশন চ্যাপ্টার কিন্তু নয়, ঠিক আছে। এখানে অনেক কিছু আছে ইনডেপথ আলোচনা, যেগুলো এখানে আমরা করলাম না। এটা জাস্ট রিভিশন পারপাস, যাতে তাড়াতাড়ি একবার চ্যাপ্টারটা ভালো করে মাথায় বসে যায়। পরীক্ষা খুব বেশি দেরি নেই কারণ, ঠিক আছে। আমরা আরো আমাদের যে সমস্ত চ্যাপ্টার আছে সেগুলো নিয়ে আমাদের পরবর্তী ক্লাসেস গুলো আলোচনা করব। আশা করি তোমাদের ভালো লাগলো। আবার দেখা হচ্ছে পরের ক্লাসে। সবাই ভালো থেকো, সবাই ভালো করে প্রিপারেশন নাও। Thank you. তোমরা যারা এতদূর অবধি ভিডিওটা দেখলে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগলো তোমাদের। আর যারা এখনো অবধি নোটস নিয়ে উঠতে পারোনি তাদেরকে বলছি, ডেসক্রিপশনে একটা লিংক দেওয়া থাকবে, যেখানে এই পুরো লেকচারটার একটা পিডিএফ ওখানে তোমরা পাবে, তোমরা ওটা ডাউনলোড করে নিও। আর যদি কোনো কোয়ারিজ, যদি কোনো কোয়েশ্চেন্স, কোনো ডাউট যদি মনের মধ্যে ঘোরাফেরা করে, তোমরা সেটা কমেন্ট করতে পারো। আমি চেষ্টা করবো পরের ভিডিওতে সে ডাউটটা ক্লিয়ার করে দেওয়ার। আর জানিও কেমন লাগলো, সবাইকে শেয়ার করো, তোমাদের মতো যারা পরীক্ষার্থী রয়েছে। সবাই ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।